গত বছর ৭ অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকেই নেতানিয়াহুর সেনাবাহিনী প্রচার করে আসছে যে ইসরায়েলের উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক ও সেনাদের গাজা উপত্যকায় জিম্মি করে রেখেছে হামাস। এমনকি ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বিভিন্ন স্থানে হামাসের লুকিয়ে থাকার অবস্থান খুঁজে বের করে সেখানে জিম্মিদের আটকে রাখা এবং নির্যাতন করার নানান আলামত তুলে ধরে বিশ্বের মানুষের কাছে। কিন্তু ইসরায়েলের প্রচারকৃত তথ্যগুলোকে মিথ্যা বলে আখ্যা দিয়ে সম্প্রতি বক্তব্য দিয়েছে এক মুক্ত ইসরায়েলি পণবন্দী। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বন্দী দশা থেকে মুক্ত ইসরায়েলি নারী নোয়া আরগামানি শুক্রবার বলেছেন, তিনি যে আঘাত পেয়েছেন সেটা হামাসের আক্রমণ থেকে নয়, বরং তাকে উদ্ধারের সময় ইসরায়েলিরা যে বিমান হামলা চালিয়েছিল তা থেকে হয়েছে। এর আগে বুধবার টোকিওতে G7 দেশগুলোর কূটনীতিকদের সামনে কথা বলার সময় আরগামানি বন্দী দশায় তার অবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। নোয়া আরগামানি জানান, গত ৭ অক্টোবর থেকেই তিনি হামাসের হাতে বন্দী ছিলেন। গত বুধবার তার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত খবরের অসঙ্গতি তুলে ধরে আরগামানি সুস্পষ্টভাবে বলেন যে ফিলিস্তিনি যোদ্ধারা তাকে প্রহার করেনি কিংবা তার চুল কেটে ফেলেনি। তিনি ইসরায়েলি মিডিয়া কভারেজের উল্লেখ করে বলেন, গত ২৪ ঘন্টায় এখানে যা ঘটেছে তা অগ্রাহ্য করতে পারি না। এখানে আমার কথাকে অপ্রাসঙ্গিকভাবে কিংবা বিভ্রান্তিকরভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমার বন্দী দশার সময় হামাস সদস্যরা আমাকে আঘাত করেনি, তারা আমার চুল কাটেনি। ইসরায়েলি বিমান বাহিনীর এক পাইলট একটি দেয়াল গুঁড়িয়ে দিলে আমি আহত হই। তিনি বলেন, আমি ৭ অক্টোবরের শিকার, আমি মিডিয়ার হাতে আবারও শিকার হতে চাই না। ইসরায়েল গত জুনে গাজার নুসেরাত ও দির আল বালা উদ্বাস্তু শিবির থেকে ১৬ বছর বয়সী আরগামানিকে উদ্ধার করে। ওই অভিযানের সময় অন্তত ২৩৬ ফিলিস্তিনি নিহত হয়, তাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। আরগামানি তার বয়ফ্রেন্ড আভি নাতান এখনও হামাসের হাতে বন্দী রয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমার বয়ফ্রেন্ড আভি নাতান এখনও সেখানে আছে, খুব বেশি দেরি হওয়ার আগেই তাদের ফিরিয়ে আনা দরকার। আমরা ইতোমধ্যেই অনেক বেশি লোককে হারিয়ে ফেলেছি, আর কাউকে হারাতে চাই না। ২০২২ থেকে চলতি বছর, এই ২.৫ বছরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের আবহ পাল্টেছে বহুবার। কখনো রাশিয়া প্রবলভাবে চড়াও হয়েছে ইউক্রেনের ওপর, আবার কখনো ইউক্রেন তার সর্বোচ্চ শক্তি দিয়ে আক্রমণ চালিয়েছে রাশিয়ার ওপর। এর মধ্যে আবার দুই পক্ষ এবং তাদের সমর্থক দেশগুলোর মাঝে বাকযুদ্ধও জারি ছিল। ইউক্রেনকে সাহায্যকারী দেশ যুক্তরাষ্ট্র বেশ কয়েকবারই বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়ার হুমকির মুখোমুখি হয়েছে। তবে এবার যেন রাশিয়ার হুমকির তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তনোভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রুশ সীমান্তবর্তী অঞ্চল কুরস্কে কিয়েভের বাহিনীর অনুপ্রবেশের প্রতিক্রিয়া জানাবে রাশিয়া, এবং এই প্রতিক্রিয়াটি বেশ কঠিনই হবে। শুক্রবার রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সরকারের উদ্দেশ্যে আনাতোলি আন্তনোভ বলেন, আমি আপনাদের আন্তরিকভাবে জানাচ্ছি যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, এবং আমি দৃঢ়ভাবে নিশ্চিত যে কুরস্ক অঞ্চলের ঘটনার জন্য দায়ী সবাইকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। ইউক্রেনীয় বাহিনী গত ৬ আগস্ট কুরস্ক অঞ্চলে একটি বড় ধরনের আক্রমণ শুরু করে। তারপর থেকে এ অঞ্চলে বারবার ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে, এবং রাশিয়া সরকার সেখানে ফেডারেল পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, কুরস্ক অঞ্চলে যুদ্ধ শুরু হবার পর থেকে ইউক্রেন ৪৭০০ জনেরও বেশি সেনা ও ৬৮টি ট্যাঙ্ক হারিয়েছে। ইউক্রেনীয় সামরিক কাঠামো ধ্বংস করার জন্য রুশ বাহিনীর অভিযানও চলমান। অন্যদিকে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে আরও শক্তিশালী করে তুলতে মরিয়া যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য $১২৫ মিলিয়ন সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ ঘোষণা করতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। বেনামি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্যাকেজের মাধ্যমে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র, কাউন্টার ড্রোন এবং কাউন্টার ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং অন্যান্য সরঞ্জাম, এর সঙ্গে ১৫৫ মিলিমিটার এবং ১০৫ মিলিমিটার আর্টিলারি শেলও অন্তর্ভুক্ত থাকতে পারে।
এর আগে হোয়াইট হাউস স্ট্র্যাটেজিক কমিউনিকেশন বিষয়ক জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক জন কির্বি 15 আগস্ট বলেছিলেন, ওয়াশিংটন আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে একটি অতিরিক্ত সামরিক সহায়তা প্যাকেজ দেওয়ার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনারই বাস্তবায়ন হতে যাচ্ছে শীঘ্রই। জায়নবাদী বর্বর ইসরায়েলকে দমাতে অনবরত পাল্টা হামলা অব্যাহত রেখেছে অদম্য সাহসী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি প্রতিশোধমূলক হামলা চালানোর মাধ্যমে নেতানিয়াহুর বাহিনীর সেনাঘাঁটি, নজরদারি সরঞ্জাম সহ একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গুড়িয়ে চলেছে। তবে গুটি গুটি পায়ে ইসরায়েলকে পিষ্ট করা হিজবুল্লাহ এবার বড় ধরনের হামলা চালিয়েছে। জানা গেছে, হিজবুল্লাহর নিক্ষেপ করা 3 শতাধিক রকেটের প্রতাপে দাউ দাউ করে জ্বলছে দখলদার ইসরায়েল। উক্ত হামলায় রীতিমতো ভিত নড়ে গেছে ইসরায়েলের। তবে পরিস্থিতি সামাল দিতে এবং নিজেদের যুদ্ধক্ষেত্রে অপ্রতিরোধ প্রমাণ করার স্বার্থে পাল্টা লেবাননে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। 25 আগস্ট রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম এনডিটিভি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইসরায়েল উভয়ই একে অপরের বিরুদ্ধে বড় আকারে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর একটি বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থানগুলোকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ আরও বলেছে, তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 320টিরও বেশি কাতিউষার রকেট নিক্ষেপ করেছে। এদিকে এই হামলার হুমকি পেয়ে জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আগে হামলা শুরু করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রবিবার ভোরে এই হামলার ঘোষণা দেয়। তারা বলেছে, তারা ইসরায়েলি ভূখণ্ডে বড় আকারের আক্রমণের জন্য হিজবুল্লাহর প্রস্তুতি শনাক্ত করেছে। পরে হামলার হুমকি নস্যাৎ করার জন্য ইসরায়েলি বিমান বাহিনীর ফাইটার জেটগুলোকে মোতায়েন করা হয়। হিজবুল্লাহ ও তার আঞ্চলিক মিত্র ইরান একে অপরের ঘনিষ্ঠ মিত্র। গত মাসে হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শোকরের হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গোষ্ঠীটি। এরপর গত 1 সপ্তাহ ধরে এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজমান ছিল। সশস্ত্র এই গোষ্ঠীটি তাদের কমান্ডারের ওপর হামলাকে সরাসরি উস্কানি ও যুদ্ধের কাজ বলে অভিহিত করেছে, যার ফলশ্রুতিতে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে। এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর রবিবার ভোরে ফ্লাইট বিলম্ব এবং শিডিউল পরিবর্তনের ঘোষণা দিয়েছে। জরুরি পরিষেবাগুলো তাদের প্রস্তুতির মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহর সম্ভাব্য বড় আকারের আক্রমণের আশঙ্কায়। এর মধ্যে এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করতে থাকবে। ঠাঁই নাই হাসিনার ঠাঁই নাই এমন স্লোগানের অভিমুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। পরে তিনি মুখ লুকাতে আশ্রয় নেন পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতে। মোদী সরকার হাসিনাকে নিরাপদ আশ্রয় দিতে চাইলেও দেশটি ফেঁসে গেছে আইন কানুনের বেড়াজালে, যার ফলে শঙ্কা তৈরি হয়েছে ভারত আর বেশি দিন হাসিনাকে আশ্রয় দিতে পারবে না। তবে ঐতিহাসিক সম্পর্কের কথা মাথায় রেখে হাসিনার রক্ষা কবচ ভারত হাসিনার পরবর্তী অবস্থান নিয়ে বেশ তোড়জোড় চালাচ্ছে। এর মধ্যে গুঞ্জন উঠছে ভারত হাসিনাকে অন্য দেশে পাঠানোর পদক্ষেপের ব্যাপারটি পর্যালোচনা করছে। সম্প্রতি শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এছাড়া প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগে করা, আর তাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিও উঠেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকার প্রত্যর্পণের আবেদন জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য? এই প্রশ্নকে কেন্দ্র করেই 23 আগস্ট শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার আলোচিত পত্রিকা আনন্দবাজার। এ প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতার শেকড় আরও গভীর করবে তা বুঝতে পারছে ভারত। এজন্য তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে নিরাপদে রাখার একটা চেষ্টাও চলছে ইতিমধ্যে।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে 2013 সালের প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি, পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে। 2016 সালের এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে, সেখানে বলার কিছু থাকতে পারে না। আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে, প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে বলে প্রতিবেদনে জানা যায়। এছাড়া শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। 1975 সালের 15ই আগস্ট হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পরে ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দেন। সময়ের ব্যবধানে ফের শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে একটি প্রতিহিংসা পরায়ণ সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না। তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।